হাসপাতালের চারপাশটা মানুষের ভিড়ে গমগম করছে। সচরাচর সকালের দিকে মানুষের আনাগোনা বেশি হলেও দুপুরের দিকে তা ধীরে ধীরে কমতে থাকে। অথচ আজ দিনটি সেই শৃঙ্খলা মাফিক চলছে না। কেন যেন দিন বাড়ার সাথে সাথে মানুষের আনাগোনাও আরও ধীরে ধীরে বাড়ছে বলে মনে হচ্ছে। চারপাশের মানুষের শোরগোলের আওয়াজে তার মাথাটা ধরে উঠেছে। পুরো মাথা ফাঁকা ফাঁকা লাগছে। কিছু সময় চুপচাপ বসে থাকার পর হাসপাতাল ছেড়ে বাইরে বেরিয়ে ফুটপাতে এসে দাঁড়িয়ে একটি সিগারেট ধরালো মেজবাহ। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটি কয়েকবার টেনে তাকালো আকাশের দিকে। কখন এই আকাশ জুড়ে আধার নেমে আসবে, আর কখন সে আবারও কাছে পাবে তার উল্লাসীকে। প্রচুর অস্থির লাগছে তার। মধুময় একটি রাত কাটানোর পর আর একদণ্ড উল্লাসীকে ছাড়া থাকা তার পক্ষে বড্ড দায় হয়ে পড়েছে। রাত ৮টার উপরে বাজে, অথচ তুই এখনো খেতে আসিস না কেন অনা? মোর্শেদা বেগমের গলার স্বর শুনে কাপড় ভর্তি ব্যাগ খাটের তলায় ঢুকিয়ে দিল অনা। তারপর দরজা খুলে বলল, আসতেছি আম্মা, তাড়াতাড়ি আয়। লম্বা বারান্দা ধরে মোর্শেদা বেগম নিচে নেমে যেতেই আলাউদ্দিন শেখের ঘরের দিকে এগুলো অনা। বাড়ির সকল সদস্যই খাবারের জন্য এখন নিচে রয়েছে। যা করতে হবে এই সময়ের মাঝেই দ্রুত করতে হবে। চোখজোড়া বুজে বুকে ফু দিয়ে ধীর পায়ে আলাউদ্দিন শেখের ঘরে ঢুকলো অনা। আলো জেলে টেলিফোনের কাছে গিয়ে চৈতালির বাড়ির নাম্বারে কল দিতেই ওপাশ থেকে ভেসে এলো চৈতালির গলার স্বর। হ্যালো, তুই আজ একটি বারও এলি না কেন আমাদের বাড়িতে? ও তুই, ওই তো কাল সারা রাত তোর কাছে ছিলাম। ভোরে বাড়ি আসার পর থেকে মার ঝাড়ি শুনে কুল পাচ্ছি না, আর তুই আসিস ওসব ধান্দায়। ওহ শোন চতই পিঠা, আমি তোকে খুব ভালোবাসি। ঢং করিস না তো। কি বলতে কল করেছিলি সেটা বল। মুবিন ভাই কাল আসছে। আমি রাখছি এখন। ওপাশ থেকে চৈতালির কোনো কথা না শুনে টেলিফোনে রিসিভার নামিয়ে রাখলো অনা। আজ সে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে কাল নিঃসন্দেহে তার ভাইরা হাজির হবে বাড়িতে। সেই সুযোগেই আবারও দেখা হবে মুবিন এবং চৈতালির। আচ্ছা, চৈতালি কি মুবিনের দেখা পেয়ে খুশি হবে, নাকি তাকে হারিয়ে হবে ব্যথিত? চিন্তার ধারা বেশি দূর না গড়িয়ে বিছানার তোশক তুলে আলমারির চাবি বের করলো অনা। ভয়ে তার আত্মা থরথর করে কাঁপছে। তবে এমাদের কথা মতো তাকে সাথে টাকা করে নিতেই হবে। ভুল কিছু তো চায়নি সে। ছাত্র মানুষ এমাদ। তার তোপের মুখে পড়ে পালাতে বাধ্য হলেও টাকা পয়সা কোথায় পাবে সে? ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 20 মিনিট। অথচ এখনো ঘুমের দেখা নেই সুহার চোখে। উল্লাসীকে জড়িয়ে ধরে তার চুল নিয়ে খেলা যেন তার মুখ্য কাজ হয়ে পড়েছে। এ কয়দিনে তো এত রাত অবধি জেগে পার করেনি সুহা। তাহলে আজ কি এমন হলো? অবুঝ মেয়েটি যদি বুঝতো উল্লাসীকে এই মুহূর্তে কাছে পেতে ঠিক কতটা অস্থির হয়ে উঠেছে তার মন। ছটফটে মনে পাশের ঘরের দিকে পা বাড়ালো মেজবা। খাবার পর থেকে এর মাঝে একাধিকবার দুই ঘর জুড়ে পায়চারি করার উপরেই রয়েছে সে। ঘুমিয়েছে? না। এতবার আসছেন কেন? উল্লাসীর জবাব শুনে বিরক্ত হলো মেজবাহ। আবারও ফিরে এলো নিজের ঘরে। বিছানায় হেলান দিয়ে বসে একটি বই খুলে কয়েক পাতা উল্টে পাল্টে দেখল। তবে তাতে মনোযোগ দিতে না পেরে শেষমেশ উঠে পড়ার সিদ্ধান্ত নিল। সে উল্লাসীতে আসক্ত হয়ে পড়েছে। উল্লাসীকে ঘিরে সকল অনুভূতি একত্রিত হয়ে তার মনে অদ্ভুত এক চাহিদার জানান দিচ্ছে, যা ক্রমেই মাথার ভিতরে এত করে চেপে ধরেছে যে কোনোভাবেই তাকে সেখান থেকে নামাতে পারছে না। ডাইনিংয়ে এসে এক গ্লাস পানি খেয়ে দেওয়াল ঘড়ির দিকে নজর দিল মেজবাহ। 1টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। এখনো কি ঘুমায়নি সুহা? ভাবা মাত্র চেয়ার ছেড়ে উঠে সেদিকে এগোলো মেজবাহ। দরজার কাছে দাঁড়িয়ে উঁচু স্বরে বলল, ঘুমিয়েছে। তন্দ্রা ভাব এসে গিয়েছিল উল্লাসীর। হঠাৎ মেজবাহর গলার স্বরে তা কেটে গেল। ভ্রু জোড়া কুঁচকে সে বলল, ধীরে কথা বলুন। ঠিক আছে, সুহা ঘুমিয়েছে। সুহার দিকে চেয়ে তার প্রশস্ত চোখ এবং ঠোঁট ভর্তি হাসি দেখে আবারও মেজবাহর দিকে তাকালো উল্লাসী। মাথা নেড়ে বলল, উহু, আমি তো বলেছি সময় হলে আসব। সময়টাই কখন হবে তোমার? রাত ফুরিয়ে সকাল হলে? আবারও জোরে কথা বলছেন। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল মেজবাহ। ধীর গলায় বলল, তুমি সুহাকে ঘুম পাড়াও, এবং দ্রুত। অত চুক্তি নিয়ে আমি কাজ করতে পারবো না। করতে হবে না। তুমি নিজে না ঘুমিয়ে ওকে ঘুম পাড়াও। আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। অপেক্ষা করতে বলেছে কে? আপনি ঘুমিয়ে পড়ুন। কাল রাতেও মেয়েটি ভয় পেয়েছে। আজ রাতে পাবে না, তার কি গ্যারান্টি? চুপ, একদম চুপ।
ওকে ঘুম পাড়াও। 10 মিনিটের মধ্যে ওকে ঘুম পাড়িয়ে তুমি ও ঘরে আসবে, নয়তো আমিই কিন্তু এ ঘরে চলে আসব। তো আসুন না, এত বড় বিছানা পড়ে আছে, মেয়েটিকে একা ফেলে আমার ও ঘরে যেতে ইচ্ছে করছে না। সব কাজ সবার সামনে করতে হয় না উল্লাসী? করলে কি হয়? দু হাতের মুঠ চেপে ধরল মেজবাহ, লম্বা একটি দম ছেড়ে কড়া গলায় বলল, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি দ্রুত ওকে ঘুম পাড়াও। অদ্ভুত তো, আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন কেন? লাগবে না আপনার আদর, ঘুমান গিয়ে, যান। মারবো একটা চর, শুধু মুখে মুখে কথা। শালার আমার জীবনটা দিনে দিনে করলার মতো তেতো হয়ে যাচ্ছে। একদিন বিরিয়ানি খেয়ে 10 দিন কাটাতে হয় তার স্বাদ স্মরণ করে করে। ভোর হতে একটু বাকি, রাতের শেষ প্রহর চলছে, চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। নিশাচর পাখিগুলোরও দেখা নেই, তারাও হয়তোবা আপন সঙ্গিনীর সাথে মজা লুটতে ব্যস্ত আছে। আপন মনে হেসে উঠল এমাদ, তাকালো তারা ভরা আকাশের দিকে। বিশাল আকাশের রাতের তারাগুলো মিটিমিটি জ্বলছে। আশেপাশে চাঁদ নেই, অবশ্য চাঁদ দেখার তেমন পিপাসাও তার নেই। গভীর কিছু নিঃশ্বাস ছেড়ে জ্বলন্ত সিগারেটে একটি টান দিয়ে ফোনের টর্চ জ্বালিয়ে অনার আনা ব্যাগ খুলে গয়নাগাটি দেখল এমাদ। তারপর টাকায় হাত বুলিয়ে তার গন্ধ নিতেই পাশ থেকে পল্টু বলল, এসব পরে, আগে কামকাজ সাইরা ল। তোরা কর, আমার মুড নাই, একবারই খতম। আমরা সকলে মিলা 3-4 বার সাইরা ফেলছি। ভাই, খাসা মাল আনছিস ভাই, খাসা মাল। জিন্দিগিতে এমন মাল আর পামু কিনা জানা নাই। পাইছিস তো, এখন কামড়ে ছিঁড়ে খা, আমাকে আমার কাজ করতে দে। তুই তাইলে আরেকবার মালটার স্বাদ লইবি না? পস্তাবি ভাই, পস্তাবি। না, যা তো হারামজাদা, শালার এই এমাত এক মাল রে একবার খায়। সত্যিই হান্দাবি না? তাইলে যাই, কবির রে কই, ওই বেটা এমনিতেই মাল খাইয়া টাল হইয়া আছে। যার ইচ্ছা বল, তাড়াতাড়ি কর। ভোর হবার আগেই অনারে সরিয়ে ফেলতে হবে কিন্তু। ঘন জঙ্গলের মাঝে অনার নগ্ন নিথর দেহটি পড়ে রয়েছে, যা এক নাগারে কামড়ে ছিঁড়ে খাচ্ছে একের পর এক মানুষরূপী কিছু জানোয়ারের দল। রাতে যথাসময়েই বেরিয়েছিল অনা, বুক ভর্তি স্বপ্ন এবং ইমাদের প্রতি অসহ্য ভালোবাসা নিয়ে। সে ছেড়ে এসেছিল বাড়ি ঘর, আত্মীয় স্বজন, অথচ সেই ইমাদুই তাকে ঠকালো। কি করে পারল সে? চোখের কোনা বেয়ে নীরবে দুফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল অনার। শরীর তার জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। বুকের ভিতরটায় অদ্ভুত এক কষ্ট হচ্ছে, কেমন যেন ধীরে ধীরে অনুভূতি শূন্য হয়ে পাথর হয়ে যাচ্ছে ভিতরটা। কি দরকার ছিল শুধু শুধু পালানোর? তোকে আমি এতবার না করার পরেও কেন শুনলি না তুই? খুব শখ পালানোর, খুব শখ না? এমাদের গলার স্বর কানে আসতেই চোখজোড়া মেলল অনা। আবছা আলোয় এমাদের ভয়ঙ্কর হিংস্র চেহারার দিকে তাকিয়ে রইল বলহীন চোখে। আমি ধরি খাই ছেড়ে দিই, এসব বিয়ে করা আমার ধাঁচে নেই। আর যেখানে তোর মতো স্টুপিড গাইয়া মেয়ে, সেখানে তো প্রশ্নই ওঠে না। যদিও এসবের কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু তোর জোরাজুরিতে পেরে না উঠেই শেষমেশ এই প্ল্যানটা করলাম। টাকা গয়না, সাথে একটা খাসা মাল, ছাড়ে কেউ? বল না, ছাড়ে? অনার দুর্বল চিত্ত দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটল এমাদের। মুখ বাড়িয়ে অনার ঠোঁটে দাঁত বসিয়ে সামান্য মাংস তুলে আনতেই কাতরিয়ে উঠল অনা। মুখে হাসি ফুটিয়ে নিজের রক্তমাখা ঠোঁট কামড়ে হাতের জ্বলন্ত সিগারেট অনার জনিপথের কাছে আনলো এমাদ। ক্ষীণ স্বরে বলল, আমি ভালো ছেলে, তবে তোর মতো খেয়ে দেওয়া মালদের কাছে আমি শয়তান। আমি নাকি ইবলিশও ফেইল। কিরে, আমি কি সত্যিই ইবলিশ ফেইল? সিগারেটের আগুনের স্পর্শ পেতেই চিৎকার করতে গিয়েও মুখে ঢুকানো কাপড়ের ফলে চিৎকার করতে পারল না অনা। দুর্বল শরীরের অবশিষ্ট শক্তির জোরে ইমাদের বুকে কষিয়ে লাথি দিতেই খানিকটা ফাঁকে লুটিয়ে পড়ল এমাদের শরীর। শালির ঘরের শালি, তুই আমারে লাথি দিস? বেশ্যা শালি, আমারে? পকেট থেকে ছুরি বের করে অনার দিকে তেড়ে এলো ইমাদ। রাগে তার পায়ের রক্ত মাথায় উঠে পড়েছে। মুহূর্তের মাঝেই এমাদ হাতের ছুরি দিয়ে মেরে দিল অনার গলায় এক টান। প্রায় সাথে সাথেই ফিনকি দিয়ে রক্তের স্রোত ছিটে এসে লাগলো তার চোখ মুখে। রক্তমাখা ক্রোধে ভরপুর চোখে সে তাকালো অনার উলঙ্গ শরীরের দিকে, যা ছটপট করতে করতে ধীরে ধীরে একসময় নিস্তেজ হয়ে পড়ল শুকনো পাতার মাঝে। আব্বা, আমি যাচ্ছি। জানি ভুল কিছু করছি না আমি। সত্যি বলতে, আপনাদের ঠিক করা সম্পর্ক আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এখন হয়তো ভাববেন, নিশ্চিত আমার কারোর সাথে সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আপনার ধারণাই ঠিক। আমি একজনকে পছন্দ করি। পছন্দ বললে ভুল হবে, আমি ভালোবাসি।
খুব ভালোবাসি। আর যেটি হজ করে আসা নামের হাজী হিসেবে আপনি কখনোই মেনে নিতেন না। হাজী সাহেবের মেয়ে প্রেম করছে, তৌবা তৌবা, এমন হাজারো কথায় বিচলিত হয়ে আপনি বড় ভাই এবং মেজো ভাইয়ের মতো নিজের সিদ্ধান্তই আমার উপর চাপিয়ে দিতেন এবং আমার জীবনটা নরক বানিয়ে দিতেন। তাই আমি একরকম বাধ্য হয়েই পালানোর সিদ্ধান্তে আসলাম। জানি আপনি আর কখনোই আমার মুখ দেখতে চাইবেন না, তবে আব্বা, আমি বিশ্বাস করি আমার ভালোবাসার মানুষটি আমায় সুখে রাখবে। আমি ভালো থাকবো আব্বা, খুব ভালো থাকবো। আপনার একমাত্র মেয়ে অনা। কিছু টাকা এবং আমার জন্য আপনার জমিয়ে রাখা গয়নাগুলো আমি আমার সাথেই নিয়ে যাচ্ছি। আমাকে মাফ করে দেবেন আব্বা। পনার চিঠি হাতে খানিকক্ষণ থম মেরে ধরে বসে রইলেন আলাউদ্দিন শেখ। তারপর লোক দিয়ে খবর পাঠিয়ে ডেকে আনালো চৈতালিকে। চেয়ারে হাতলে দুটো গুঁতো মেরে গম্ভীর গলায় বললেন, পনা কার সাথে পালাইছে? মানে? পনা পালিয়েছে মানে? তামসা না কইরা ভালোই ভালোই সবটা খুইলা কও। চাচা, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আলাউদ্দিন শেখ অনার ফেলে যাওয়া চিঠি চৈতালির দিকে বাড়িয়ে ধরতেই তা হাতে নিল চৈতালি। সময় নিয়ে পুরোটা পড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। স্তব্ধতা তার কোনোভাবেই কাটছে না। অনা আর প্রেম কিভাবে সম্ভব? তাকে তো এ ব্যাপারে কিছুই জানায়নি সে। আমার মাইয়া কোনহানে আছে, কার সাথে পালাইছে, সবটাই খুইটা খুইটা কও, নয়তো ওর পরিণতি ভয়ঙ্কর হইব কইয়া দিলাম। আলাউদ্দিন শেখের কথায় দু কদম পিছিয়ে পড়ল চৈতালি। চোখে মুখে এসে জড়ো হলো একরাশ আতঙ্ক। ঢোক চেপে ভাঙা গলায় কোনো মতে বলল, বিশ্বাস করেন চাচা, আমি কিচ্ছু জানি না। অনা এ ব্যাপারে আমারে কিচ্ছু জানায়নি। এইডা বিশ্বাস করবার কও? এইডা পরশু রাতেও তুমি ওর লগে ছিলা। কেন ছিলা জানি না মনে করছো? তুমি ওরে প্ল্যান কইরাই ভাগাইছো। কোন কুত্তার বাচ্চার লগে ভাগাইছো সেইডা কও। চাচা, সত্যিই আমি কিছু জানি না। আমি জানলে কি ওকে থামাতাম না? বিশ্বাস করেন, ও আমাকে কিছুই বলেনি। উদ্বিগ্ন হলেন আলাউদ্দিন শেখ। চৈতালিকে আর কিছুই না বলে উঠে পড়লেন চেয়ার ছেড়ে। আপাতত তাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, নতুবা এসব পাড়ায় জানাজানি হয়ে গেলে বড্ড বিপদে পড়তে হবে তাদের। দোতলায় উঠে এসে আলাউদ্দিন শেখ নিজের ঘরে খানিকক্ষণ পায়চারি করার পর কল করলেন মেজবাহর নাম্বারে। তার এই বিপদে আপাতত তিন ছেলেকেই তার পাশে দরকার, যাদের মুখের দিকে তাকিয়েই দুর্বল শরীরে বল খুঁজে পান তিনি। পরন্ত বিকেলের তীব্র রোদে পুরো শরীর ঘেমে শার্ট ভিজে উঠেছে মেজবাহর। অসহ্য লাগছে এই সময়টি। আচ্ছা, পরন্ত বিকেলে রোদও কি এতটাই তীব্র হয় নাকি? কঠিন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সে হাঁপিয়ে উঠছে, পারছে না লড়তে। সে এই নির্মম সত্যির সঙ্গে কপালের ঘাম মুছে মর্গ লেখা ঘরটির সামনে এসে দাঁড়ালো মেজবাহ। তার পাশেই জড়সড় হয়ে দাঁড়িয়ে হাতের নখ কামড়ে যাচ্ছে মুবিন। গ্রামে এসে পৌঁছনোই তাদের অনেক সময় হয়ে এসেছে। সকালে বাবার ফোন পেয়ে অনার পালানোর খবর শুনে আর একদণ্ডও দেরি করেনি মেজবাহ। উল্লাসী এবং সোহাকে সঙ্গে নিয়ে তারা হুড়ো করে বেরিয়ে পড়েছিল গ্রামের উদ্দেশ্যে। দীর্ঘ পথ যাত্রার পর বাড়ি এসে পৌঁছে বেশ আলোচনার পর থানায় একটি মিসিং কমপ্লেন করার সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিল সকলে মিলে। তার প্রায় কিছুক্ষণ পরেই সে মুবিনকে সাথে নিয়ে চলে এসেছিল থানায়। তবে থানায় আসার পর পাশের গ্রামের গ্যাংরেপের কবলে পড়া এক মেয়ের গলা কাটা লাশ উদ্ধারের কথা শুনে গলা শুকিয়ে এসেছিল দু ভাইয়ের। কিন্তু শেষমেশ পুলিশের কথা মতো তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও আসতে হয়েছে গ্রামের সরকারি হাসপাতালে। অনা তো পালিয়েছে, অনা এখানে থাকতে পারে না। মুবিনের কথা শুনে তার দিকে তাকালো মেজবাহ। ঘাড় নেড়ে ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ, তাহলে আমরা এখানে কেন আসলাম? আমার একদম ভালো লাগছে না। মেজো ভাই, চলো আমরা বাড়ি ফিরে যাই। যাব, ওরা যেহেতু বলছে একটা বার দেখেই যায়। অনা পালিয়েছে, এই মেয়ে অনা কখনোই হতে পারে না। কথা বাড়ালো না মেজবাহ, চুপচাপ দাঁড়িয়ে রইল মর্গের সামনে। মুবিনের কথাটি যেন ঠিক হয় তা সেও মনে প্রাণে চাইছে। তবে পুলিশের আশঙ্কা মতে এই মেয়েটি যে অনা। আসুন। ফর্সা সিমসাম বর্ণের রোগা পাতলা একটি ছেলের ইশারা পেয়ে তার পিছু পিছু মর্গের ভিতরে ঢুকতেই বুকের ভিতরটা হু হু করে উঠল মেজবাহর। বড়সড় এই ঘরটি বেশ শীতল। দুপাশের দেওয়ালে বেশ কিছু ট্রিজারে ঠাসা, মাঝে কিছু স্ট্রেচার, যাতে সাদা কাপড়ে মুড়িয়ে প্রাণহীন কিছু দেহ রাখা। আশপাশ থেকে নজর সরিয়ে চোখজোড়া বুজে লম্বা একটি শ্বাস ছেড়ে পিছনে ফিরল মেজবাহ। চোখের পলক ফেলে মুবিনকে আশ্বস্ত করে এগুলো কয়েক কদম। তাড়াতাড়ি দেখবেন, আমার ডিউটি শেষ। তবুও আপনাদের জন্য আমার এখনো হাসপাতালে থাকা লাগতেছে। একটু আগে আসতে পারেন নাই?
খানিকক্ষণ আগে রোগা পাতলা ছেলেটিকে দেখে মেজবাহর মনে মায়া কাজ করলেও তার মুখে এমন কথা শুনে মেজাজ খারাপ হলো তার। কড়া কিছু কথা শোনানোর জন্য মুখ খোলার ইচ্ছে থাকলেও স্ট্রেচারে রাখা নিষ্প্রাণ দেহটির মুখ থেকে কাপড় সরাতেই সেদিকে নজর গেল মেজবাহর। সাথে সাথেই তার বুকের ভিতরটা মুচড়ে উঠল। রক্তমাখা ছিন্ন বিচ্ছিন্ন মুখের দিকে তাকিয়েই চোখ ফিরিয়ে নিল মেজবা। খানিক দূরে দাঁড়িয়ে থাকা মবিনের দিকে চেয়ে ঢুকরে কেঁদে উঠল সে। পুরো হাজি বাড়ি জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাড়ির ছোট মেয়েওয়ানা খুন হয়েছে। একদল মানুষ তাকে ধর্ষণ করে গলা কেটে ফেলে রেখে গিয়েছিল ঘন জঙ্গলের মাঝে। যা সকালে এক গ্রামবাসীর চোখে পড়ায় তা পুলিশের নির্দেশে মর্গে রাখার পর মেজবাহ এবং মুবিন মিলে নিয়ে এসেছে বাড়িতে। মৃতদেহটি এনে রাখা হয়েছে উঠোনের মাঝ বরাবর। অল্প সময় হলো লাশ আনায়, লোকজনের উপস্থিতিও খুব কম। লাশের পাশেই একদল মাদ্রাসার ছাত্ররা জড়ো হয়েছে দোয়া দরুদ পড়ার কাজে। সেখানে বসেই তারা জোর গলায় কোরআন পাঠ করে যাচ্ছে। তারই বিপরীত পাশে বসে চিৎকার করে একনাগাড়ে কেঁদে যাচ্ছেন মুর্শিদা বেগম। তার করুণ আর্তনাদ দেখে আশেপাশের মানুষের হৃদয়ও কেঁদে উঠছে। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে পানির স্রোত। কাল রাতেই খাইতে বসে মেয়ে আমায় কয়, আম্মা আমার একটু খাওয়াইয়া দাও। আমি কই, ঢেঙ্গি মেয়ে কয় কি, আমি আমার মেয়েরে শেষ খাওয়াইয়া দিলাম না। মোর্শেদা বেগমের আহাজারি শুনে পাশ থেকে বয়স্ক মতো এক মহিলা সান্ত্বনা দিতেই আরও ব্যাকুল স্বরে কেঁদে উঠলেন তিনি। হাত পা মেলে মাটি থাপড়িয়ে থাপড়িয়ে বলতে লাগলো, খাইতে বসে মৌমিরে কোলে নিয়ে কয়, ফুপু তুই আমাকে ভালোবাসিস। মৌমি ওর গালে চুমা দিয়ে কয়, আম্মুর থেকে অনেক ভালোবাসি তোমায় ফুপু। ওর বাপের কাছে কয়, আব্বা তুমি আমার আর মৌমির মধ্যে কারে বেশি ভালোবাসো? ওর বাপ হাইসা কয়, মৌমিরে বেশি ভালোবাসি। মেয়ে আমার রাগ কইরা আমারে আইসা কয়, আম্মা আব্বারে বলো অনাও তার আব্বার থেকে আম্মারে বেশি ভালোবাসে। আমার পরীর মতো মেয়ে আর কখনোই ওর বাপের সাথে রাগ করব না। কোন কুত্তার দলেরা আমার মেয়েরে খামছে ছিঁড়ে খাইছে। আমার মেয়ে কতই মনে হয় চিৎকার করছে, কতই মনে হয় কষ্ট পাইছে। শান্ত হ বোন, শান্ত হ। কেমনে শান্ত হমু? আমার তাজা দরফরা এক মাইয়ারে কেমনেই মনে হয় ওরা মারছে। গলা কাটার পর আমার মেয়ে মনে হয় কেমন ছটফট করছে। এত কষ্ট আমার মেয়ের কপালেই কেন লেখা রাখছিল আল্লাহ? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একটু ধৈর্য ধর বোন। আমি কেমনে ধৈর্য ধরমু? আমার মেয়ে মনে হয় কেমনে ছটফটাইছে। ওই কুত্তাগুলা কতই কষ্ট দিছে আমার মেয়েরে। মেয়ে আমার আর কখনোই আমার বুকে আসবে না। সাজার জিনিস কিনবার জন্য আমার কাছে টাকা চাইবে না। আমার গালে চুমো দিয়ে কইব না, আম্মা ভাইয়েরা আসলে এবার বেশি করে টাকা আমার জন্য চাইবা। আমি কেমনে বাঁচমুরে? বুড়া বয়সে কত সাধনার পর এই মেয়েটারে পাইছিলাম। কিন্তু আল্লাহ তারই আমার কোল থেকে আগে কাইরা নিল। আমার বুক খালি কইরা তারে নিয়া গেল। ওই হারামিরা আমার মেয়েরে কত কষ্ট দিয়ে মারছে। খবর পাওয়া মাত্র বাড়ি থেকে ছুটে এসে মোর্শেদা বেগমের করুণ আর্তনাদ ধ্বনি শুনে তার দিকে পা বাড়ালো চৈতালি। তবে কয়েক কদম এগুতে পাশ থেকে বাধা অনুভব করলো সে। এদিকে এসো। আচমকা মুবিনের টানে হকচকিয়ে গেল চৈতালি। ব্যথাতুর মুখে সে মোর্শেদা বেগমের দিকে চেয়ে বলল, আগে চাচির কাছে যাই। না, তুমি ওদিকে যাবে না। কেন? চৈতালি প্রশ্ন উপেক্ষা করে তাকে এক টানে বাড়ির এক কোনায় এনে দাঁড় করালো মুবিন। চোখে মুখে স্পষ্ট ক্রোধ ফুটিয়ে বলল, তুমি এত হিংসে করতে অনাকে? এত? ছি চৈতালি, আমি বিশ্বাস করতে পারছি না। কি করে পারলে তুমি এগুলো করতে? চোখ জোড়া প্রশস্ত হয়ে এলো চৈতালির। বিস্মিত গলায় সে বলল, কি যা তা বলছো এসব? যা তা বলছি? যা তা? তুমি পরশুরাতে অনার সাথে ছিলে না? এমনকি কাল রাতেও তোমার ওর সাথে টেলিফোনে কথা হয়েছে। হালিমা চাচি নিজে শুনেছেন অনাকে তোমার সাথে কথা বলতে। হ্যাঁ, অনা আমায় কল করেছিল, কিন্তু ও তো আমায় এসব কথা বলেনি। বিশ্বাস করো মুবিন। তাহলে কেন কল করেছিল? তুমি আজ আসবে সে কথা জানাতে। হাসালে, বোকা পেয়েছো আমায়। আমি আজ আসবো তা কাল কি করে জানবে অনা? আমি জানি না, সত্যিই আমি জানি না। তুমি জানো চৈতালি, আর তুমি ইচ্ছে করি ওকে এমন একটি কাজ করাতে বাধ্য করিয়েছো। পাগল হয়েছো তুমি। আমি কেন এসব করব? কারণ তুমি অনার অবস্থানকে হিংসে করতে। পরিবারের ভালোবাসা, ভাইদের আদর সব কিছুকে তুমি হিংসে করতে। আমি অনাকে না তোমাকে কাকে বেশি ভালোবাসি তাও কিন্তু তুমি একদিন প্রশ্নও করেছিলে। প্রশ্ন আমি মজার ছলে করেছিলাম। তুমি বিশ্বাস করো আমি কিছু জানি না।
ও আমায় কিছু জানালে কখনোই আমি ওকে পালানোর মতো জঘন্য একটি কাজ করতে দিতাম না। লম্বা একটি দম ছাড়ল মুবিন। ঠোঁট জোড়া চেপে কান্না থামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে বলল, তুমি দায়ী চৈতালি। কেঁদে উঠল চৈতালিও। ক্রন্দনরত গলায় বলল, আমি দায়ী নই। তুমি কেন এমনটা বলছো? অনা আমার ছোটবেলার বান্ধবী। তোমার চেয়ে বেশিরভাগ সময় ও আমার সাথে কাটিয়েছে। ও আমার সবচেয়ে কাছের একজন মানুষ। ওর ক্ষতি আমি কখনোই চাইতে পারি না। কাছের মানুষ, বান্ধবী, অথচ অনা তোমায় কিচ্ছুটি জানায়নি। এসব গাঁজাখুরি কথা বিশ্বাস করতে বলো আমায়? হ্যাঁ বলি, আমার আর তোমার মাঝের সম্পর্কের ব্যাপারেও কিন্তু আমি অনাকে কিছুই জানাইনি। তাহলে অনা না জানালে সেটা অস্বাভাবিক কেন হবে? কারণ এটা ওটা ভিন্ন ব্যাপার। না, তোমার ভাই আছে, আর না, অনা তার সাথে প্রেম করেছে। হাঁটু জোড়া ভাঁজ করে বসে পড়ল চৈতালি। মুবিনের দু পা আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠল সে। আল্লাহর কসম, অনা আমায় জানায়নি। আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না মুবিন। প্লিজ, সবার মতো তুমি অন্তত আমায় ভুল বুঝো না। তুমি এখান থেকে যাও। তোমার ছায়া আমার বোনের আশেপাশে থাকলেও ওর আত্মার কষ্ট হবে। তুমি যাও এখান থেকে। চৈতালির হাতের মাছ থেকে পা ছাড়িয়ে উঠানের দিকে এগুলো মুবিন। কষ্টে তার বুকের ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে। কেন করলো চৈতালি এমনটা? কেন তার বোন তাকে ফেলে চলে গেল পরপারে? আর কখনোই বোনের দেখা পাবে না সে। আর কখনোই তাকে মাথা বানিয়ে দেবে না। কখনোই বলবে না, বিনামূল্যে আমি কোনো কাজ করি না ভাই। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। সূর্য অস্তের সাথে সাথে অনাও ধীরে ধীরে অস্ত হয়ে গেছে সকলের জীবন থেকে। পৃথিবীর সকল দুঃখ কষ্টকে তুচ্ছ করে সে হারিয়ে গেছে দূর ওই বিশাল আকাশে, যেখান থেকে চাইলেও আর কখনোই ফিরতে পারবে না তাদের মাঝে। কেন করলো অনা এমনটা? এই ছিল তার ভালোবাসা। কেন একটি বার তাকে জানালো না তার মনের কথাগুলো? অঝোর ধারায় চোখের কোনা বেয়ে অশ্রু গড়াতেই বালিশে মুখ ডুবালো চৈতালি। কষ্ট হচ্ছে তার। বুকের ভিতরটা বারবার মুচড়ে উঠছে। বারবার কানে ভেসে আসছে অনার বলাই একটি কথা, খাইতে আয় চৈতালি। শেফালি বেগমের ডাক শুনে উঠে বসলো চৈতালি। চোখ জোড়া মুছে ভাঙা গলায় বলল, অনার মাটি হয়ে গেছে? হয়েছে। তোর আব্বা জানাজা করে মাত্রই আইলো। ও, কষ্টগুলো দলা পেকে গলা এসে আটকে গেল চৈতালির। ঠোঁট চেপে আবারও বিছানায় শরীর মিলে দিল সে। বুকের ভিতরটা তার হাহাকারে ভরে উঠেছে। চোখের সামনে ভেসে উঠছে অনার হাসি মাখা মুখের প্রতিচ্ছবি। কি করে অন্ধকার ওই মাটির ঘরে একলা রাত কাটাবে অনা? আর ফিরবে না সে। কখনোই ফিরবে না। তাকে চিতই পিঠা বলে ডাকবে না। তার সঙ্গে অভিমান করবে না। তার হাতে ব্যাগ চাপিয়ে দিয়ে বলবে না, তুই যা, আমি আসছি। কেন অনা তাকে কিছু না জানিয়েই পালিয়ে গেল? কার সাথেই বা গেল? কে ওকে এইভাবে কষ্ট দিয়ে মারলো? ওরা কি মানুষ? ওদের ভিতরে কি সামান্য মায়া নেই? যেই মেয়েকে আলতো করে ছুঁয়ে দিলেও চিৎকার করে উঠত, সেই মেয়ে কি করে সহ্য করেছে এত অত্যাচার? খুব কষ্ট হয়েছে তোর, বল না অনা। খুব কষ্ট দিয়েছে ওরা তোকে। কেঁদেছিস, চিৎকার করেছিস, তবুও ছাড়েনি ওরা তোকে। তুই কেন মানুষ চিনলি না? ভুল মানুষের হাত ধরে কেন তুই ঘর ছাড়া হলি? আমি মানতে পারছি না। আমার বুকের ভিতরটায় প্রচুর কষ্ট হচ্ছে। ফিরে আয় অনা, একটিবার ফিরে আয়। এখন কেঁদে কেটে কি হইব? যখন মেয়েটা চলে গেল তখন না করতে পারস নাই? অশ্রু সজল চোখে মায়ের দিকে তাকালো চৈতালি। ক্রন্দনরত গলায় বলল, আমি জানলে বারণ করতাম না। মা, আমি সত্যিই জানি না। অনা কিচ্ছু জানায়নি আমাকে। দুই বান্ধবীর গলায় গলায় ভাব, অথচ এই প্রেম প্রীতির কথা ও তোরে বলে নাই। এইটা কেউ বিশ্বাস করব? বল। অন্যরা না করলো, কিন্তু আমার কাছের আপন মানুষগুলোই যদি আমায় বিশ্বাস না করে, তখন মরে যেতে ইচ্ছে হয় মা। মেয়ের পাশে এসে বসলেন শেফালি বেগম। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, তুই আর অনা সারা রাত দিন একসাথে থাকছোস, এতে সবার মনে তোরে নিয়ে প্রশ্ন জাগা ভুল কিছু না। আমি তোর মা, তোর আপনজন। তোর কথায় আমার আস্থা থাকলেও ওদের থাকবে না। মুবিনের কেন নেই? মুখে আসা কথা গিলে ফেলল চৈতালি। মুবিন যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে তাতে এখন ওকে বুঝিয়েও লাভ হবে না। আর কেউ না জানলেও মুবিন খুব ভালো করেই জানে অনার ঠিক কতটা কাছের মানুষ সে। সেখানে প্রেম বিষয়ক কথা অনা তাকে জানাবে না, সত্যি এটা মানা যায় না।
কত কি বলতেছে পাড়ার মানুষ মেয়েটাকে, চরিত্র খারাপ, যা হয়েছে ভালো হয়েছে, বাবা মায়ের মুখে যেমন চুনকালি মাইখা বাইগা যাইতেছিল তেমন প্রেমিক তারে ভইরা দিছে, চরিত্রহীন মেয়ের কপালে চরিত্রহীন ছেলেই জোটে, হ্যান ত্যান নানান কথা কানে নেওয়ার মতো না। মায়ের কথার পিঠে দীর্ঘ শ্বাস ফেলল চৈতালি, উঠে বসে ধীর গলায় বলল, অনা অমন মেয়ে না মা, তুমি তো জানো। ও মা, তুমিও কি ওদের কথা বিশ্বাস করো? না, এসব কথা তোরে বলার একটাই উদ্দেশ্য, পাড়ার মানুষেরা যেমন ওরে নিয়ে বাজে কথা ছড়াইতেছে তেমন তোরে নিয়েও ছড়াইতেছে, তুই নাকি সব জানতি। দুই বান্ধবী একসাথে মিলেই কলেজে যাবার নাম করে নষ্টি ফষ্টি করে বেড়াতি, আবার কিছু মানুষ তো বলতেছে তুই অনারে মতলব কইরা মারছস, এমনকি এইটা অনার মা বাপও বলতেছে। কান্নার বেগ ক্রমশ বেড়ে গেল চৈতালির, মায়ের দুহাত চেপে ধরে ব্যাকুল সুরে সে বলল, আমি অনারে মারিনি মা, অনা আমাকে কিছুই জানায়নি, ওরা কেন সবাই এসব বলছে, কেন ওরা একটি বারও আমাকে অনাকে দেখতে দিল না, ও আমার কি ছিল তা কি কেউ বোঝে না? তুই আর যাবি না ওদের বাড়িতে চৈতালি, শোন, শান্ত হ, আমার কথা মন দিয়ে শোন। মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিলেন শেফালি বেগম। অনার মৃতদেহ থাকতেই চৈতালিকে যা তা কথা শুনিয়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে হাজি সাহেব। অনাকে শেষ দেখাও দেখতে দেয়নি মেয়েটাকে। এতটা পাষাণ কি করে হতে পারে মানুষজন, যেখানে তাদের কাছে ছোটবেলা থেকেই মানুষ হয়েছে চৈতালি। বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শেফালি বেগমের, গলার স্বর খানিকটা নরম করে তিনি বললেন, সবুজ আছে না, তোদের সবুজ স্যার, উনি 1 মাস আগে বিয়ের প্রস্তাব দিয়া পাঠাইছিল, কিন্তু তোর আব্বা তখন সময় নিছিল, ইন্টারটা দেওয়ার পর আগাইতে চাইছিল, কিন্তু আজ অনারে মাটি দিয়ে আসার পর উনি সবুজ রে কল দিয়া কাল ওর বাড়ির বড় 2-1 জন রে নিয়ে আসতে বলছে, চুপি চাপি আংটি পরাইয়া রাইখা যাবে। মা, তুই তো দেখতেছিস আশেপাশের অবস্থা, মানুষ যা নয় তাই বলতেছে, অনা মরে গিয়া বাইসা গেছে, কিন্তু তুই তো বাইসে আসোস, তোর তো একখান জীবন আছে। এসব কথা শুনলে পরের বাড়িতে কেউ তোরে নিব না। তাছাড়া সবুজ ছেলে খারাপ না, আচার ব্যবহার নাকি খুব ভালো, টাকা পয়সাও আছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল চৈতালির, বিস্ময় নিয়ে মায়ের দিকে চাইতেই সে আবারও বলে উঠলেন, যুগ জামানা তো দেখলামই, কণার সাথে ঘইটা যাওয়া ঘটনা সবার মনেই আঘাত করছে রে। এই ঘটনার পর তোর আব্বাও তোরে আর বিশ্বাস করতে পারতেছে না, উনার মনে একটাই ভয়, তুই আবার এমন কিছু ঘটাবি না তো, তার মেয়েকেও অনার মতো হারাতে হবে না তো তার, তাই বলে বিয়ে, এটা কোনো কথা? কেন, তোর এতে মত নাই? না, কখনোই না, আমি উনাকে মরে গেলেও বিয়ে করব না। পাগল হয়েছো তোমরা? মেয়ের গলার স্বর ক্রমেই উঁচু হচ্ছে দেখে বিছানা ছেড়ে উঠে পড়লেন শেফালি বেগম। দরজার দিকে এগুতে এগুতে বললেন, আমি ওসব জানি না, তোর মত না থাকলে তোর আব্বারে তুই বল, তাও ভাইগা যাস না। অনারে তো দেখলি, ওর থেকেও যদি শিক্ষা না নিতে পারোস তাইলে এইটা আমার লালন পালনের দোষ, খাইতে আয়। শেফালি বেগম বেরিয়ে যেতেই উঁচু স্বরে কেঁদে উঠল চৈতালি, এসব কি হচ্ছে তার সাথে? আব্বা, সে কি ওর কথা শুনবে? তাছাড়া কি বলেই বা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করবে সে? মুবিনের কথা বলে, যে মুবিন তার চেহারাও দেখতে চায় না। বিছানার চাদর খামছে নিজের কাছে নিয়ে এলো চৈতালি, বালিশ ছুঁড়ে ফেললো মেঝেতে, 2 হাঁটুর মাঝে মাথা গুজে দাঁতে দাঁত চেপে অঝরে কাঁদতে লাগলো। কণা, তুই কেন করলি এমনটা আমার সাথে? কেন তুই এভাবে সকলের চোখে আমাকে দোষী বানিয়ে চলে গেলি? এখন কি করব আমি? কণা, একটা উপায় অন্তত বলে দে আমায়। নিঝুম রাত, কোলাহলে মুখরিত করে রাখা প্রাণ হারিয়ে পুরো হাজিবাড়ি জুড়ে নেমে এসেছে নীরবতা। আশেপাশে নেই কোনো পাখির কুজন, নেই কোনো মানুষের কোলাহল, শুধুই কানে ভেসে আসছে টিপ টিপ করে পড়তে থাকা বৃষ্টির শব্দ। অনাকে মাটি দিয়ে আসার পর থেকেই অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। মানুষের সঙ্গে কি তাহলে আকাশ পাতালও কাঁপছে? তারাও কি মেনে নিতে পারছে না তার এই মর্মান্তিক মৃত্যুকে? বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উল্লাসের। আপনজন হারানোর কষ্ট তার অজানা নয়। ছোটকালে মাকে হারানোর পর এই কষ্ট দিনের পর দিন, মাসের পর মাস উপলব্ধি করে এসেছে সে। এ কষ্ট যে সকল কষ্টের ঊর্ধ্বে। দুঃখ ভারাক্রান্ত মনে রান্নাঘরে ঢুকলো উল্লাসী। মৃত বাড়ি হওয়ায় আজ তাদের বাড়িতে উনুন ধরানো হয়নি। আশেপাশের 2-1 বাড়ি থেকে ভাত ডাল দিয়ে গেছে, যা যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই পড়ে রয়েছে। কে খাবে এসব? কারো খাবার মতো পরিস্থিতি রয়েছে? খাবার সব ঢেকে ঢুকে রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়লো উল্লাসী। লম্বা বারান্দা ধরে খানিকটা সামনে এগিয়ে খুঁটি ধরে দাঁড়িয়ে তাকিয়ে রইল বৃষ্টির দরুন আধারে চিকচিক করা উঠোনের দিকে।
বৃষ্টির তেজ ক্রমেই বাড়ছে। সারা রাত এভাবে বৃষ্টি চলতে থাকলে অনার কবরের কোনো ক্ষতি হবে না তো? তার বাবার বাড়ির পাশের বাড়ির রহমত নামের এক চাচার মৃত্যুর দিনেও এভাবে মুষলধারে বৃষ্টি হয়েছিল, যার কারণে তার কবর ধসে পড়েছিল। অনার ক্ষেত্রেও কি তেমন হবার আশঙ্কা রয়েছে? মনে চলা প্রশ্নগুলোর উত্তর না পেলেও উঠোনে কারো অস্তিত্ব লক্ষ্য করলো উল্লাসী। চোখ জোড়া প্রশস্ত করে সেদিকে ভালোভাবে তাকাতেই দেখতে পেল চৈতালিকে। আকাশ পাতাল ফেটে পড়া বৃষ্টি মাথায় নিয়ে সে এগিয়ে আসছে তারই দিকে। আপনি এখানে এত রাতে? আমার একটা উপকার করবে উল্লাসী? আগে আপনি উপরে উঠে আসুন। পুরো শরীর ভিজে গেছে একদম। ভেজা শরীরে জবুথবু হয়ে চৈতালি বারান্দায় উঠতেই তার দিকে এগিয়ে গেল উল্লাসী। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার ফলে ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে তার শরীর। কিন্তু এত রাতে বৃষ্টিতে ভিজে কেন সে এসেছে এ বাড়িতে? মুবিনকে একটু ডেকে দেবে? প্লিজ উল্লাসী, না করো না। আমি অনেকক্ষণ হলো অপেক্ষা করছিলাম মুবিন ভাইকে। কিন্তু উনাকে কেন? কিছু হয়েছে? না, তুমি কাউকে কিছু না জানিয়ে প্লিজ ওকে ডেকে দাও। আমি রান্নাঘরের ওই কোণাটায় অপেক্ষা করছি। চৈতালির ব্যাকুল স্বর শুনে মায়া হলো উল্লাসীর। পিছন ফিরে দু কদম এগিয়ে থেমে গেল সে। পাশ ফিরে ক্ষীণ গলায় বলল, আপনি অনা আপাকে পালাতে নিষেধ করেননি কেন? আমি কিছুই জানতাম না উল্লাসী। অনা আমাকে জানায়নি। কথা বাড়ালো না উল্লাসী। দোতলায় উঠে মুবিনের খোঁজে তার ঘরে ঢুকলেও তার দেখা না পেয়ে সে এগুলো দক্ষিণের একদম কোণার ঘরটির দিকে। ঘরটি অনার। বড়সড় সেই ঘরের মালিকের স্থান আজ 3.5 হাত মাটির ঘরে। জগতের কত অদ্ভুত নিয়ম না? দুনিয়ায় জীবনে ঘর যত বড়ই হোক না কেন, কবরের পরিমাপ নির্দিষ্ট। 3 ভাই নীরবে বসে রয়েছে অনার বিছানায়। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ঘিরে ধরেছে তাদের। অসহ্য স্মৃতিরা এসে বুকের ভিতরটায় তুফান তুলে দিয়েছে। এ তুফানের গভীরতা যত তীব্রই হোক না কেন, এর কোনো ধ্বনি নেই। নিঃশব্দে যে তুফান উতাল পাতাল করে দিচ্ছে মনের অন্তঃস্থল। মুবিন ভাই, একটু আসবেন? উল্লাসীর গলার আওয়াজে অতীতের স্মৃতিচারণ থেকে বেরিয়ে এলো মুবিন। মাথা নেড়ে সম্মতি জানিয়ে দু ভাইয়ের মাঝ থেকে উঠে পড়ল সে। অদ্ভুত এক কষ্ট হচ্ছে তার বুকের ভিতরে। গতকাল রাতেও এ সময় এ ঘরে অনার বিচরণ ছিল, অথচ তা শূন্য অবস্থায় পড়ে আছে। ঘরে মানুষের উপস্থিতি থাকলেও তা সেই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না। যেন ঘরে প্রতিটি জিনিস নিজেদের শূন্যতা জানান দিতে হাহাকার করে ডেকে যাচ্ছে অনার নাম ধরে। ফিরে আয় অনা, ফিরে আয়। উল্লাসের পিছু পিছু রান্নাঘরের দিকে আসতেই বুকের ভিতরটা টিপ টিপ করে উঠল মুবিনের। সে প্রচুর ভেবেছে চৈতালিকে নিয়ে। চৈতালি আর যাই হোক, মিথ্যা বলার মতো মেয়ে নয়। তাছাড়া আর কেউ না জানলেও সে তো জানে অনাকে ঠিক কতটুকু ভালোবাসতো চৈতালি। তবে সব কিছুর পরে কোথাও একটা কিন্তু থেকে যায়। সকলের মনে থেকে যায় প্রশ্নের ঝুড়ি। নিজের মনের সেই প্রশ্নের উত্তরগুলো নিজে খুঁজে নিলেও সে পারবে অন্যের মনের প্রশ্নগুলোর উত্তর জোগাড় করতে? অনা সেই পথ রেখেই যায়নি। সবার মতো তুমিও আমায় অবিশ্বাস করলে? চৈতালি প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলল মুবিন। পাশ ফিরে টুপটাপ বৃষ্টির ফোঁটার দিকে চেয়ে বলল, এত বৃষ্টির মাঝে কেন এখানে এসেছো তুমি? কিছু প্রশ্নের উত্তর জানতে? আমি উত্তর দিতে বাধ্য নই, কিন্তু আমি জানতে চাই। না জানা অবধি আমি এক পাও এখান থেকে নড়ব না। পাগলামি করো না। তোমাদের আচরণে কি আমার পাগলামি করাই উচিত না? কণা আমাকে কিচ্ছুটি বলল না। তুমি আমার কাছ থেকে কিচ্ছুটি শুনলে না। আমার সাথেই কেন? ফুপিয়ে কেঁদে উঠল চৈতালি। ঠান্ডায় তার পুরো শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে। নিজেকে সামলাতে 2 হাতের মুঠ চেপে ধরল সে। ক্রন্দনরত গলায় বলল, অনাকে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না। আব্বা সবুজ স্যারের সাথে বিয়ের কথা বলছে। কাল ওনারা আংটি পরাতে আসবে। আব্বাও আমাকে তোমার মতো অবিশ্বাস করে মুবিন, আর 10টা মানুষের মতো। সেও ভাবে আমি আর অনা খারাপ মেয়ে। আমিও অনার মতো খারাপ কিছু ঘটাবো। আর এজন্যই উনি খুব দ্রুত আমায় বিয়ে দিয়ে দিতে চান। কেউ কেন বুঝতে চাইছে না মুবিন? কেন কেউ সত্যটা জানার চেষ্টা করছে না? সবাই কেন অনাকে খারাপ বলছে? অনা খারাপ মেয়ে নয়। আমরা কখনো কোনো খারাপ কাজ করিনি। দম ছাড়ল চৈতালি। কয়েক কদম এগিয়ে এসে মুবিনের হাত ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে বলল, তুমি কিছু বলছো না কেন মুবিন? বিশ্বাস করো, কণা আমায় কিছু জানায়নি। তুমি কিছু করো, প্লিজ, তুমি কিছু করো। চৈতালির চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে তীক্ষ্ণ গলায় মুবিন বলল, কি করতে বলছো তুমি আমায়? বিয়ে? না। তাহলে? মুবিনের ছোড়া প্রশ্নের জবাব দিতে পারল না চৈতালি। আসলে কি চাইছে সে? বিয়ে না মুবিনের সঙ্গ? দুটো সমীকরণই কি এক হয়ে গেল না? আজ আমার বোন মারা গেছে, কাল আমি বিয়ে করব।
তাও সেই মেয়েকে যাকে আমার পরিবারের সকলে অনার মৃত্যুর জন্য দায়ী ভাবছে। এটা আদৌ সম্ভব? বুকের ভিতরটা হু হু করে উঠল চৈতালির। আহত গলায় সে বলল, তাহলে আমি কি করব মুবিন? জানি না। তোমার আর তোমার পরিবারের মনে এতই যদি আনন্দ লেগে থাকে তাহলে অপেক্ষা না করে বিয়ে করে ফেলো। হুঁ, কেয়ার্স। হন্যে পায়ে দোতলায় উঠে গেল মুবিন। তার যাত্রাপথের দিকে খানিকক্ষণ থম ধরে দাঁড়িয়ে থাকার পর উঠোন ভর্তি জলে নেমে পড়ল চৈতালি। আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। সেই সাথে শান্ত গ্রামের মাটির রাস্তা ধরে হেঁটে চলছে চৈতালি। বুকের বাম পাশটায় তার প্রচুর ব্যথা হচ্ছে। ঠান্ডায় হাত পা জমে আসছে, তবুও থামল না সে। দ্রুত পদে এগুলো নিজের বাড়ির দিকে। অপেক্ষা নাকি শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সেও তো অপেক্ষা করেছিল মুবিনের, কিন্তু মুবিন কি তার অপেক্ষার মান রাখতে পেরেছে? পরিস্থিতি অনুকূলে থাকুক বা প্রতিকূলে, একটি ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তার ভালোবাসার মানুষটি ঝড় ঝাপটা আসলেও তার হাত ধরে রাখে। কিন্তু মুবিন তা করল না। সকল ভালোবাসার সংজ্ঞাকে মিথ্যা প্রমাণ করে ছেড়ে দিল তার হাত। সোহা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। বেচারি গতকাল রাতে 2টোর পর ঘুমিয়েছিল। দিনে জার্নি, দৌড়ঝাঁপ সব মিলিয়ে বেশ মিইয়ে পড়েছিল। তাই সকাল সকালেই মৌমি এবং সোহাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল উল্লাসী। সকল কাজ শেষে ক্লান্তি মেটাতে সোহার পাশে এসে শুয়ে পড়ল উল্লাসীও। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মাঝে কেন এ বাড়িতে এলো চৈতালি? আর কেনই বা মুবিনকে ডাকলো? যেখানে বিকালে যাচ্ছে তাই বাজে কথা শুনিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার শ্বশুর। বিষয়খানা বোধগম্য হলো না উল্লাসীর। উদ্বিগ্ন মনে চোখজোড়া বুজে সোহাকে জড়িয়ে ধরতেই দরজায় খিল দেবার শব্দ পেল সে। উনি এলেন নাকি? চোখ মেলতেই মেজবাহুর ব্যথিত মুখ দেখে বুকের ভিতরটায় ধুকপুক করে উঠল উল্লাসীর। উঠে বসার জন্য তোড়জোড় করতেই ওপাশ থেকে মেজবাহ বলে উঠল, তুমি উঠছো কেন? শুয়ে থাকো। সোহাকে মাঝখান থেকে একপাশে সরিয়ে মাঝে এসে শুয়ে পড়ল মেজবাহ। চোখজোড়া বুজে লম্বা একটি দম ছেড়ে ক্ষীণ স্বরে বলল, অনাকা আলো এ সময় হয়তো জীবিত ছিল। হুম, এত কষ্ট হচ্ছে। বুকের ভিতরটায় যেন কেউ পাথর বেঁধে রেখেছে। আপনি কাঁদছেন না কেন? আপনার মার মতো আপনিও কাঁদুন, দেখবেন হালকা লাগবে। উল্লাসের কথার পিঠে কিছু বলল না মেজবা। কিছু দীর্ঘশ্বাস ফেলে ভন বনিয়ে ঘোড়া ফ্যানের দিকে তাকিয়ে বলল, অনাকি তোমাকে কারো কথা বলেছিল? ঢাকায় তো বেশ কদিন ছিল, এর মাঝে তোমাকে কিছু বলেনি ও? একদণ্ড ভেবে উল্লাসীর জবাব দিল, না। চৈতালিটাকেও নাকি কিছু বলেনি? কিসের জের ধরে পুলিশ সামনে এগুবে? তেমন কোনো ক্লুও নেই। আপনি চৈতালির কথা বিশ্বাস করেন? অবশ্যই করি। আমার মতে সকলেরই কিছু আলাদা ভুবন থাকে। কাছের মানুষ হলেই যে তাকে তার সেই আলাদা ভুবন সম্পর্কে অবগত করতে হবে তেমন তো নয়। হয়তো অনা চৈতালিকে পরে জানাতে চেয়েছিল, আবার এও হতে পারে অনাকে জোর খাটিয়েই চুপ রাখা হয়েছিল। মেজবাহুর কথা না বুঝলেও মাথা নেড়ে তাতে সম্মতি দিল উল্লাসী। চৈতালি এবং মুবিনের ব্যাপারটা কি বলবে মেজবাহকে? বলা উচিত। তবে পরক্ষণেই নিজের মত পাল্টে ফেলল উল্লাসী। চৈতালি নিজে যেখানে অনুনয় করেছে বিষয়টি কাউকে না জানাতে, সেখানে কাউকে তা জানানো মোটেও উচিত হবে না। অনার সাথে খুব বেশি সময় কাটানো হয়নি আমার, তবে অনেক দিন পর পর যখনই এসেছি তার বায়নার সীমা থাকেনি। এইটা আনোনি কেন, ওইটা আনোনি কেন বলে বলে মাথা খেয়েছে। বকেছি, আম্মাকে বলেছি এ কেমন লোভী মেয়ে জন্ম দিয়েছো তুমি। অথচ আজ যখন অনা নেই, এসব চাইবার মতো কেউ নেই, তখন এত কষ্ট কেন হচ্ছে উল্লাসী? আপনজন হারানোর কষ্ট কি এতটাই তীব্র হয়? চোখ জোড়া জলে ছলছল করে উঠতেই উল্লাসীর বুকে মুখ লুকালো মেজবা। হাত জোড়া দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। অসহনীয় কষ্ট হচ্ছে তার বুকের ভিতর। উপরওয়ালা কেন প্রিয়জনকে কেড়ে নেয় তাদের আপনজনদের জীবন থেকে? লাল টকটকে কাতান শাড়ি, পেটা সোনার হার, মাঝারি আকারের একজোড়া সোনার চুড়ি সামনে নিয়ে নীরবে বসে রয়েছে চৈতালি। তাকে আংটি পরাতে আসা দুজন বয়স্ক লোকের পরামর্শেই আজ কালেমা পরিয়ে রাখা হবে। পরবর্তীতে বউ উঠিয়ে নেওয়ার সময় কাবিন করে নেবে। এতে যেমন বেশি ঝই ঝামেলা হবে না, তেমন স্বামী স্ত্রীর সম্পর্কও নিরাপদ থাকবে। নয়তো আজকালকার যুগের ছেলেপেলেদের যেমন বাজে স্বভাব, তাতে দেখা যাবে কাবিন কালেমার আগেই পেট বাঁধিয়ে বসেছে। তখন সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়বে। নানান মুখ নানান কথা বলবে। দরকার কি তাদের সেই সুযোগ দেবার? এর চেয়ে কালিমা পরানো থাক, তারপর পেট বাঁধাক আর ডজনখানেক বাচ্চা পয়দা করুক, মান সম্মান তো যাবে না।
দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে বেশ যত্ন সহকারে শাড়ি পরে সাজগোজ করলো চৈতালি। সময় নিয়ে ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ পরে কোমর সমান চুলগুলো খুলে দিল সে। কেউ কথা রাখেনি। অনা বলেছিল তার বিয়েতে ছোট থেকে বড় সব কাজ এক হাতে করবে সে। হাতে মেহেদি পরিয়ে দেবে, নিজ হাতে তাকে সাজিয়ে দেবে। মুবিন বলেছিল তার লাল টুকটুকে বউকে বিয়ের সাজে প্রথমে দেখবে সেই। বারণ করেছিল তার আশা অবধি কপালে টিপখানা না পরার। বউ সাজে তাকে দেখে টিপখানা কপালে পরিয়ে চুমু দিয়ে নিজের বুকে আঁকড়ে নেবে সে। কিন্তু কই আজ তারা, তার হাতে তো মেহেদি নেই। বিয়ের সাজও একাই সাজলো সে। না তার আশেপাশে কোথাও মুবিনের অস্তিত্ব আছে, আর না তার কপাল খালি। তারা তো তাদের দেওয়া কথা রাখেনি। কেন মিথ্যে আশ্বাস দিয়েছিল অনা, কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল মুবিন? দুজনেই তার সঙ্গে প্রতারণা করেছে, দুজনেই প্রতারক। জল ভরা চোখে নিজেকে আরেকবার আয়নায় দেখে নিল চৈতালি। তারপর খুবই সন্তর্পণে বেরিয়ে এলো বাড়ি ছেড়ে। এত সহজে ছাড়বে না সে মুবিনকে। মুবিন তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। আজ মুবিন অনার মৃত্যুর দোহাই দিয়ে পিছে হটতে পারে না। 5 বছর নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসার শেষ পরিণতি কখনোই কষ্টের হতে পারে না, সে হতে দেবেই না। সুখের সময় দ্রুত ফুরিয়ে গেলেও দুঃখের সময় এগোয় ধীরে ধীরে। অনার মৃত্যুর একদিন পেরিয়ে গেলেও মনে হচ্ছে কত যুগ যুগান্তর পেরিয়ে গেছে অনাকে হারানোর। হারানো জিনিসটি সর্বসময় দুঃখকর কেন হতে হবে? বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুবিনের। চোখে তার অসহ্য ঘুম। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। অসহ্য হিংস্র পাখি ঠুকরে ঠুকরে খেয়েছে তার বুকের ভিতরটা। বারবার চোখ জোড়া ভিজে উঠেছে। পুরুষদের কাঁদতে নেই, তবে আধারে কাদার বারণও নেই। পাশ ফিরে শুয়ে লম্বা একটি দম ছেড়ে চোখ জোড়া বুঝল মুবিন। ভর এই দুপুরে ঘুমের দেখা পাওয়া অসম্ভব, তবে আজকাল অসম্ভব জিনিসগুলোই খুব ভাবে আঁকড়ে ধরছে তাকে। আমি চলে এসেছি। আচমকা কানে চৈতালির স্বর ভেসে আসলেও তা আমলে নিল না মুবিন। কোলবালির চেপে গভীর ঘুমের তোড়জোড় করতেই আবারও তার কানে এলো চৈতালির আওয়াজ। আমি যাব না, তুমি আমাকে না চাইলেও আমি যাব না। শোনা মাত্র হুড়ো হুড়িয়ে উঠে বসলো মুবিন। চৈতালির দিকে তাকিয়ে রইল ড্যাবড্যাবে চোখে। লাল টকটকে একটি শাড়ি পরেছে সে। কোমর সমান চুলগুলো খুলে ছড়িয়ে দিয়েছে পিঠময়। ঠোঁট ভর্তি করে লাগিয়েছে টকটক লাল লিপস্টিক। চোখে এঁকেছে গাঢ় কাজলের রেখা। তবে তার চাওয়া মতো কপালটা রেখেছে খালি, যেমনটি সে দেখতে চেয়েছিল বধূ বেশে তার চৈতালিকে। বুকের ভিতরটা হু হু করে উঠতে নিজেকে সামলে নিল মুবিন। দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে বারান্দায় নজর দিল, তবে আশপাশটায় কোথাও কাউকে দেখতে না পেয়ে স্বস্তির সঙ্গে দরজা বন্ধ করে সে এগিয়ে এলো চৈতালির দিকে। তুমি এভাবে হুটহাট আসবে না চৈতালি, আর কখনোই আসবো না। আজই শেষ। এখন থেকে এই ঘরই হবে আমার আবাসস্থল। কপাল কুঁচকে ফেলল মুবিন। ধীর গলায় বলল, পাগলামো করো না। আমি পাগলামো করছি না। বাড়ি ফিরে যাও চৈতালি। ফিরে যাব বলে তো আসিনি। কিন্তু তোমার যেতে হবে। আমি যাব না। তুমি যাবে না। আমি কখনোই যাব না। প্লিজ চৈতালি, পাগলামো না করে বোঝার চেষ্টা করো। আমি পারবো না তোমাকে নিজের সঙ্গে জড়াতে। তাহলে কথা দিয়েছিলে কেন আমায়? স্বপ্ন দেখিয়েছিলে কেন আমায়? ছোট্ট সেই চৈতালি কখন তোমার দৃষ্টিতে নিজেকে আবদ্ধ করে ফেলেছিল তা সে নিজেও বোঝেনি। কিন্তু তুমি তাকে বুঝিয়েছিলে। কেন বুঝিয়েছিলে? আজ এই কথা বলার জন্য, মানুষের মন নিয়ে খেলার জন্য? সে কথার জবাব না দিয়ে শক্ত গলায় মুবিন বলল, কেঁদো না। কাদার মতো কিছু হয়নি। ও তাই তো, কাঁদবো কেন? আজ আমার বিয়ে, খুশির দিন। কাঁদবো কেন আমি? কলিজায় টান অনুভব করলো মুবিন। তার চৈতালি আজ থেকে অন্য কারো সম্পদ হয়ে যাবে। এমনটা হবার তো কথা ছিল না, তবে হচ্ছে। কারণ জগৎ সংসার চলে তার নিজস্ব গতিতে। তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি, কিভাবে ভালোবাসি জানি না, তবে এটুকু জানি তোমাকে ছাড়া আমি এক পাও চলতে পারবো না। আজ যদি আমাকে এ বাড়িতে থেকে বেরিয়েই যেতে হয়, তাহলে শুধু চৈতালির দেহটাই বেরোবে, তার মনটা নয়। তুমি ফিরে যাও। আমি যাব না মুবিন। একটা বার বিশ্বাস করো। আমাকে অনেক কিচ্ছুটি জানায়নি। কেন তোমরা বিশ্বাস করছো না? কারণ এখানে বিশ্বাস করার মতো কোনো অপশন নেই, বাদ বাকিদের না থাকলো। কিন্তু তোমার পুরো গ্রাম শুদ্ধ মানুষ যেখানে আমাকে নিয়ে যা নয় তাই কথা ছড়াচ্ছে, সেখানে সবুজ স্যার সেই সব কথা গুজব বলে উড়িয়ে দিয়ে তার বাড়ির সদস্যকে নিয়ে আমাকে বিয়ে করতে চলে এসেছে। আর সেখানে তুমি অনার মৃত্যু, পারিবারিক পরিস্থিতির দোহাই দিয়ে আমাকে বারবার দূরে ঠেলে দিচ্ছ।
কেন মুবিন? তাহলে কি আমি ধরে নেব তোমার চেয়ে বেশি আমায় সবুজ ছাড় ভালোবাসে? হয়তো। আমি মানি না। কেউ আমাকে তোমার মতো করে ভালোবাসতেই পারে না। তার চেয়ে বেশি তো পারতেই পারে। না, পরিস্থিতি জটিল। তবে তুমি আমার পাশে থাকলে আমি সবটা সামলে নিতে পারবো মুবিন। চৈতালির কান্নার বেগ ক্রমশ বাড়ছে, সাথে গলছে মুবিনের মনের ভিতরটা। নিজেকে সামলে নেওয়া দরকার, কিন্তু কিভাবে? উদ্বিগ্ন গলায় মুবিন বলল, অনেক হয়েছে। কেউ দেখে ফেলার আগে তুমি বাড়ি ফিরে যাও। আমি যাব না। তুমি যাবে। তুমি এখন তোমার বাড়িতে ফিরে গিয়ে সবুজকে বিয়ে না করলে আমার মরা মুখ দেখবে। বুকের ভিতরটা কেঁপে উঠল চৈতালির। চোখ ভর্তি জল নিয়ে অবাক চোখে মুবিনের দিকে তাকাতেই সে বলল, তুমি যাও চৈতালি। তুমি এত বড় কথা বলতে পারলে। এই কথা বলতে একবারও তোমার বুক কাঁপলো না? না, কাঁপেনি। তুমি এটা বলতে পারো না। না, না, না। মুবিনের বুকে আঁচড়াতে আঁচড়াতে চৈতালি মেঝেতে বসে পড়তেই তার পাশে বসলো মুবিন। গোপনে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সব ভালোবাসায় পূর্ণতা পেতে হবে এমন নয়। মানুষের জীবনেই জড়িয়ে রয়েছে অপূর্ণতা। জানো, যে সব ভালোবাসা অপূর্ণ রয়ে যায় সেই ভালোবাসার গভীরতা মেপেও শেষ করা যায় না। মিথ্যে কথা। ভালোবাসার জগতে অনেক স্বপ্ন দেখা হয়, অসংখ্য কথোপকথনে ফোটানো হয় হাজারো আশা আকাঙ্ক্ষা, কিন্তু জীবন, প্রিয় মানুষটাকে ভালো রাখতে, ভালোবেসে অপূর্ণতাকেই না হয় আমি মেনে নিই। নাক টেনে ফুঁপিয়ে কেঁদে উঠে চৈতালি বলল, মনটা তো তোমার সৃষ্টি নয়, তাহলে ধ্বংস করার অধিকার কে দিল তোমায়? ধ্বংস নয় চৈতালি, গড়া। নতুনভাবে জীবন গড়ে নাও। আমি সেই জীবন চাই না যে জীবনে তুমি নেই। আমি আছি। তোমার মনে আছে, তোমার কপালে আছে। কই টিপটা? কোথায় রেখেছো? চৈতালি হাত পাততেই তার হাত থেকে টিপ উঠিয়ে কপালে পরিয়ে দিল মুবিন। ম্লান হেসে বলল, অপূর্ব লাগছে। আমাকে যেতে দিও না। আমাকে তোমার কাছে রেখে দাও। কষ্ট হচ্ছে আমার। মরে যাব আমি। লম্বা একটি নিঃশ্বাস ফেলে চৈতালিকে আঁকড়ে ধরে কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ এঁকে দিল মুবিন। চোখ জোড়া বুঝে আশ্বস্ত করে বলল, সব ঠিক হয়ে যাবে। তুমি সুখী হবে। আমার সুখ দুঃখ সব তুমি মুবিন। কান্নার দরুন কেঁপে কেঁপে উঠছে চৈতালির শরীর। তাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল মুবিন। চুলের মাঝে হাত দিয়ে বিলি কাটতে কাটতে বলল, এসবও স্থানান্তর হবে। হবে না, কখনোই হবে না। আর হলে? জবাব দিল না চৈতালি। খানিকক্ষণ নীরবে মুবিনের বাহুডোরে বন্দি থাকার পর মুখ উঠালো সে। তার চোখের জলে মুবিনের টি শার্ট ভিজে উঠেছে। সেদিকে তাকিয়ে তার উপর হাত বোলালো চৈতালি। ব্যাকুল সুরে বলল, একটা বার চেষ্টা করে দেখতে? না, আমি মানতে পারবো। আর না, আমার পরিবার। পরিস্থিতি আমাদের প্রতিকূলে। আমরা হয়তো একজন অপরের জন্য তৈরিই হইনি। নয়তো আমাদের কেন এমন এক পরিস্থিতিতে পড়তে হবে? তাহলে ভালোবাসার বন্ধনে কেন জড়ালে আমাদের? পরীক্ষা। দুনিয়ার জীবনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই না তুমি সফল। তাহলে আমি সফল হতে চাই না, কিন্তু আমি চাই কিছু সম্পর্কে তিক্ততা প্রবেশ করার আগেই সেই সম্পর্কের ইতি টানা উচিত। যেখানে আমাদের সম্পর্কে যথারীতি সময়ের স্রোতে তা আরও বাড়বে। তুমি কেন একটি বার বারণ করলে না অনাকে? তুমি চেষ্টা করলে আজ হয়তো অনা আমাদের মাঝে থাকতো। এসব ভেবে আমার মনে তোমাকে নিয়ে ক্ষোভ রয়েছে। তবে রাগ নয়। কাল অনার মৃত্যুর পর এই ক্ষোভের পরিমাণ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে আমি একটিবারও তোমার অবস্থান বোঝার চেষ্টা করিনি। পরবর্তীতে এমন আরও হবে না, তার গ্যারান্টি কি? আর আমি চাই না আমার মাঝের এই ক্ষোভ ক্রমেই রাগে পরিবর্তন হয়ে তোমাকে নিয়ে আমার মনে খারাপ ধারণার জন্ম নিক। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর এই ভালোবাসা নিয়েই আমি আমাদের সম্পর্কের ইতি টানতে চাই। সবুজ নামের লোকটি ভালো, পরিবার ভালো, তুমি ওখানে ভালো থাকবে। অপরদিকে আমি কখনোই ভালো রাখতে পারবো না তোমায়। আব্বা আম্মা কেউ তোমাকে মেনে নেবে না। কথা শুনতে হবে, কষ্ট পেতে হবে। আজীবনের দুঃখ কষ্টের চেয়ে 2 দিনের ক্ষণস্থায়ী কষ্টই না হয় আমি তোমায় দিলাম। তোমাকে না পেলে আমি কখনোই ভালো থাকবো না। থাকবে, সময় তোমাকে ভালো রাখবে। তুমি তাহলে আমাকে তোমার কাছে রাখবে না? সময় নিল না মুবিন। স্বাভাবিক গলায় বলল, না, আমি ওনাকে মেনে নিতে পারবো না। তুমি পারবে। আমার জন্য হলেও তোমাকে সুখী হতেই হবে। আর তুমি? দীর্ঘশ্বাস ফেলল মুবিন। কি করবে সে এই পরিস্থিতিতে? পরিবার কখনোই মানবে না চৈতালিকে। আর না সে বোনের শোক কাটিয়ে উঠে
চৈতালিকে বিয়ে করার কথা ভাবতে পারবে। তার দ্বারা এতটা নির্দয় হওয়া সম্ভব নয়। মৃত্যু শোক বড় শোক। এর কাছে দুনিয়ায় প্রেম ভালোবাসা তুচ্ছ জিনিস। তবে কেন যেন দুটোকেই একই সুতোর বাঁধন মনে হচ্ছে মুবিনের। এক মুহূর্তে একদিকে তীব্র টান অনুভব করলেও পর মুহূর্তেই অপর দিক থেকে তাকে টানতে থাকে সমান তালে। আমিও সুখী। আবারও মুবিনের বুকে মুখ গুজে দিল চৈতালি। তীব্র আর্তনাদ ধ্বনি মুখে ফুটিয়ে বলল, এত ভালোবাসলাম কেন তোমায় মুবিন? জীবনটা আমার ছারখার হয়ে গেল। রৌদ্র ভরা দুপুর, চারিপাশে রোদের প্রখরতায় তাকানোই দায় হয়ে পড়েছে। এরই মাঝে সোহার বায়নার জন্য বাইরে বেরোতে হলো মেজবাহকে। মেয়ে আইসক্রিম খাবে। এই গরমের ভিতর আইসক্রিম মন্দ নয়, তবে দোকানপাট খোলা থাকলে তো। কিছু পথ হেঁটে আবারও বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিল মেজবাহ। সূর্যের প্রখর তাপ গায়ে এসে লাগতেই পুরো শরীর জ্বলে উঠছে। ভর দুপুরে ছাতা ছাড়া বেরোনো একদম উচিত হয়নি তার। বাড়ির সামনে আসতেই চৈতালিকে দৌড়ে তাদের বাড়ির থেকে বেরিয়ে আসতে দেখে চোখ মুখ কুঁচকে গেল মেজবাহর। মেয়েটির পরনে লাল শাড়ি দেখে মনে হচ্ছে দীর্ঘ সময় হলো কেঁদে কেটে ফুলিয়ে ফেলেছে চোখ মুখ। কাছাকাছি আসতেই চৈতালিকে ডেকে উঠল মেজবাহ। তবে চৈতালি তা উপেক্ষা করে দ্রুত ছুটে চলল রাস্তা ধরে। চিন্তিত মনে চৈতালির যাত্রাপথের দিকে তাকাতেই ফোন বেজে উঠল মেজবাহর। হ্যালো। হ্যাঁ। কি অবস্থা তোমাদের? আছি। তোমার আব্বা আম্মা? আছে একরকম। তোমরা ছেলে মেয়েরা ভেঙে পড়ো না। তোমরা ভেঙে পড়লে তাদের কারা দেখবে বলো? জি। মুন্নি সরকারের সান্ত্বনা সূচক বাণী শুনে বিরক্ত হলো মেজবাহ। কেন যেন কাল থেকে সান্ত্বনার বাণী একদমই নিতে পারছে না সে। কালই তোমায় একবার কল করতে চেয়েছিলাম, কিন্তু মনে হলো এই অবস্থায় তোমার সাথে কথা বলা ঠিক হবে না, তাই আজ কল করলাম। ওহ, তা ওনার হত্যাকারীদের ব্যাপারে কিছু জানতে পেরেছো? বুকের ভিতর হু হু করে উঠল মেজবাহর। কষ্টগুলো দলা পেকে জড়ো হলো গলায়। নিজেকে সামলে কোনো মতে ধরা গলায় মেজবাহ জবাব দিল, না। আমার একটা তথ্য জানা আছে। অনা যখন ঢাকায় এসেছিল প্রায় সময়ই তো আমার সাথে বসে আড্ডা দিত। তখনই ও বলেছিল, জানি না কতখানি হেল্প হবে তোমাদের, তবে আমার মনে হলো বিষয়টি তোমাদের জানানো উচিত। কপাল কুঁচকে মেজবাহ বলল, কোন বিষয়? অনার প্রেমিকের ব্যাপারে। ও তোমাদের পাড়াতেই থাকে। নাম ইমাদ। না না, ইমাদ নয়, ইমাদ। আপনি শিওর? হ্যাঁ, ওই ছেলে তো এখানেও এসেছিল। অনা বারান্দায় দাঁড়িয়ে থাকতো আর ওই ছেলে নিচে। এত মাখো মাখো প্রেম দেখেই আমার সন্দেহ হয়েছিল। তখন যদি একবার তোমাদের জানিয়ে দিতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে একটু পর কল করছি। ফোন কেটে মেজবাহ দ্রুত পায়ে ছুটল বাড়ির ভিতরে। পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছে তার। কিছু একটা করতে হবে তার, খুব দ্রুত করতে হবে। চাচা, আমি আজ থেকে যাই। বড্ড বেলেহাস পোলা তুই। বড় চাচা হাসানুর মিয়ার কথা শুনে মুখ নিচু করে ফেলল সবুজ। চোখে মুখে একরাশ অস্বস্তি ফুটিয়ে ক্ষীণ গলায় বলল, জি না। মানে? ঠিক আছে। কি এর ঠিক আছে? থাকতে চাইলে থাকবি। তোর শ্বশুরবাড়ি, তোর বউ, এর মধ্যে আমি কি দায়? না না, ঠিক আছে, ঠিক নাই। বিয়া করছু, বউরে ছাড়া থাকবি কে? তোর এই বেলেহাসপানা আমার ফাইন লাগছে রে। যাই, তোর শ্বশুরের লগে কথা কইয়া আসি। হাসানুর মিয়া পা বাড়াতেই চৈতালির ঘরে প্রবেশ করলো সবুজ। বিছানার মাঝখানটায় ঘুমটা টেনে চুপচাপ বসে আছে চৈতালি, যাকে কিছুক্ষণ আগেই তিন কবুলের মাধ্যমে সারা জীবনের জন্য নিজের নামে করে নিয়েছে সে। বুকের ভিতরটায় অদ্ভুত এক তৃপ্তি অনুভব করতেই চৈতালির পাশে এসে বসলো সবুজ। আশেপাশে সে ইতস্তত করে বলল, আজ আমি এখানে থাকলে তোমার কোনো সমস্যা হবে না? ওহ, ঠিক আছে। এ পর্যায়ে চৈতালির দিকে তাকালো সবুজ। বিয়ের পর মেয়েদের ভিতর কি খুব বেশি পরিবর্তন হয়। আগে যে মেয়েকে একদণ্ড থামিয়ে রাখা যেত না, আজ সে নীরবতা পালন করে বসে রয়েছে। বিষয়টি কি সন্দেহজনক, নাকি সে নিজেই বেশি ভাবছে চৈতালির নীরবতা নিয়ে? হয়তো লজ্জা পাচ্ছে সে। সংকোচে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। ভাবনার গতিপথ থামিয়ে মুখ খুলল সবুজ। বলল, খেয়েছো দুপুরে? হুম। ওহ, সুন্দর লাগছে তোমায়। ওই চৈতালি, চৈতালি, খবর শোন। অনার ধর্ষণকারীরে পাওয়া গেছে। ওই যে এমাদ আছে না, তোগো কলেজের মাস্টার সাহেবের পোলা, ওর সাথেই অনার প্রেম ছিল। ওই ছেঁড়াই ওরে ভাগাই নিয়ে গেছিল। পুলিশ ওর বাড়ি থেইকা মাত্র ওরে ধইরা নিয়ে গেল। শেফালি বেগমের মুখ থেকে এমন কথা শুনে পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল চৈতালি।
এক দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে হাজিবাড়ি। অনার ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, তবে সে যাবে না। ওই বাড়ির সাথে যে সকল বন্ধন বিসর্জন দিয়ে এসেছে সে। চলবে গল্প নীরবতা। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।